Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আমাদের পায়ের মাত্র কয়েক কিলোমিটার নিচে যদি একটা অফুরন্ত শক্তির ভাণ্ডার থাকে? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এই বিশাল শক্তির উৎসকে সহজে বুঝতে হলে আসুন আমরা আমাদের এই পৃথিবীকে একটা বিরাট বিশাল বড় একটা প্রেসার কুকারের সাথে তুলনা করি। তো চলুন পৃথিবীর এই বিশাল প্রেসার কুকার ঠিক কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য একটা ছোট্ট ভার্চুয়াল জার্নিতে বেরিয়ে পড়া যাক, একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত। এই জার্নিতেই আমরা জেনে নেব আমাদের পায়ের তলায় শক্তির উৎস জিওথার্মাল এনার্জির একেবারে বেসিক ব্যাপারগুলো। তাহলে এই জিওথার্মাল এনার্জি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো পৃথিবীর পেটের ভেতরে জমে থাকা বিপুল শক্তি, যা আমরা তাপ বা হিট হিসেবে বের করে আনতে পারি। ওই যে আমরা আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ বা গেইজারের কথা শুনি, এগুলো তো আসলে তারই জীবন্ত প্রমাণ, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পৃথিবীর ভেতরে ঠিক কী অনন্ত তাপ শক্তি জমা হয়ে আছে। আর এই তাপের পরিমাণটা শুনেলে অবাক হতে হয়। আমাদের পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস। ভাবা যায়? এটাই হলো আমাদের গ্রহের সেই অদৃশ্য স্টোভ, যা এই বিশাল প্রেসার কুকারটাকে মিলিয়ন মিলিয়ন বছর ধরে অনবরত গরম করে চলেছে। সত্যি বলতে কি, আমাদের পৃথিবীটা একটা বিশাল ইঞ্জিনের মতো। এখন আমরা দেখব এই প্রেসার কুকারের শক্তি আমরা ঠিক কি উপায়ে কাজে লাগাতে পারি, কারণ সব উৎস তো আর একরকম নয়। চলুন জিওথার্মাল রিসোর্সের বিভিন্ন টাইপগুলো এবার একটু জেনে নিই। সবার প্রথমে আসছে হাইড্রোথার্মাল রিসোর্স। এটাকে আমরা আমাদের সেই প্রেসার কুকারের সিটি বা হুইসেলের সঙ্গে তুলনা করতে পারি। এখানে কি হয়, প্রাকৃতিকভাবেই গরম জল বা বাষ্পের ভাণ্ডার তৈরি হয়ে থাকে, যা খুব সহজে আমরা বের করে ব্যবহার করতে পারি। পরীক্ষার জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এবার বলুন তো, এই রিসোর্সটা ব্যবহার করা সবচেয়ে সহজ কেন? এরপর আসছে জিও প্রেসার্ড রিসোর্স। এটা কেমন জানেন? ধরুন একটা প্রেসার কুকারের ঢাকনা খুব টাইট করে আটকে দিলে ভেতরে যেমন প্রচণ্ড চাপ তৈরি হয়, এটাও অনেকটা সেরকম। এখানে গরম জল পাথরের অনেকগুলো স্তরের নিচে অনেক চাপে আটকে থাকে। এখন হট ড্রাই রক বা HDR নিয়ে কথা বলা যাক। এটা হলো একটা গরম কিন্তু খালি কুকারের মতো। এখানে গরম পাথর তো আছে, কিন্তু জল নেই। তাই আমাদের কি বাইরে থেকে পাইপের মাধ্যমে জল নিচে পাঠাতে হয়, যাতে সেই জল গরম পাথরের সংস্পর্শে এসে বাষ্পে পরিণত হয়। তাহলে হাইড্রোথার্মাল আর হট ড্রাই রকের মধ্যে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? আর একদম শেষে আসছে ম্যাগমা রিসোর্স। এটা হলো সরাসরি সেই স্টোভ বা চুল্লি থেকে শক্তি বের করে আনা, গলিত শিলা বা ম্যাগমা থেকে সরাসরি তাপ সংগ্রহ করা। বুঝতেই পারছেন, এটা সবচেয়ে শক্তিশালী উৎস, কিন্তু টেকনোলজির দিক থেকে এটা করা ভীষণ ভীষণ কঠিন একটা কাজ। এই যে 4 ধরনের রিসোর্সের কথা আমরা জানলাম, এগুলো মনে রাখার জন্য একটা খুব সহজ উপায় আছে। শুধু এই লাইনটা মনে রাখুন: জল, চাপের, গরম, ম্যাগমা। এখানে জল হাইড্রোথার্মাল, চাপ জিও প্রেসার্ড, গরম হট ড্রাই রক, আর ম্যাগমা তো ম্যাগমাই। কি দারুণ সহজ না? এই স্লাইডে আমরা 4টি রিসোর্সকে এক ঝলকে দেখে নিচ্ছি। দেখুন, হাইড্রোথার্মাল হলো আমাদের প্রেসার কুকারের সিটি, যেটা ব্যবহার করা সবচেয়ে সহজ। আর অন্যদিকে ম্যাগমা হলো সরাসরি সেই স্টোভ, যেটা সবচেয়ে কঠিন। এই টেবিলটা এক নজরে পুরো বিষয়টা রিভাইজ করতে দারুণ সাহায্য করবে। বেশ, তাহলে এই প্রেসার কুকার থেকে যে বাষ্প পাওয়া গেল, সেটাকে আমরা বাস্তবে কিভাবে কাজে লাগাই। চলুন এবার দেখি কিভাবে এই শক্তি থেকে ইলেকট্রিসিটি তৈরি হয় এবং এর ভালো দিক আর খারাপ দিকগুলোই বা কী। দেখুন, প্রসেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে জিওথার্মাল ভাণ্ডারে ড্রিল করে পাইপ ঢোকানো হয়। সেই পাইপ দিয়ে প্রচণ্ড বেগে গরম জল বা বাষ্প ওপরে উঠে আসে। এই বাষ্পের ধাক্কায় টারবাইনের ব্লেডগুলো বনবন করে ঘুরতে থাকে, আর সেই ঘোরার শক্তিকে জেনারেটর কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করে। ইইই এর ছাত্রছাত্রীদের জন্য এই টারবাইন জেনারেটরের ব্যাপারটা তো খুবই পরিচিত একটা কনসেপ্ট, তাই না? এবার আসা যাক এর সুবিধা অসুবিধার আলোচনায়।
দেখুন, জিওথার্মাল এনার্জি কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে। কেন? প্রথমত, এটা রিনিউয়েবল এবং সাস্টেইনেবল, মানে অফুরন্ত। দ্বিতীয়ত, এর জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। আর তৃতীয়ত, জীবাশ্ম জ্বালানির তুলনায় এর থেকে কার্বন নিঃসরণ প্রায় হয় না। তবে অসুবিধাও আছে, যেমন শুরুতে খরচটা অনেক বেশি, আর এটা সব জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভৌগোলিক এলাকাতেই সম্ভব। আর হ্যাঁ, কিছু ক্ষেত্রে ছোটখাটো ভূমিকম্পের ঝুঁকিও থেকে যায়। তো এই সমস্ত সুবিধা অসুবিধা মাথায় রেখে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আমাদের দেশ ভারতে এর ভবিষ্যৎ কি? চলুন ভারতের কোথায় কোথায় এই শক্তির ভাণ্ডার লুকিয়ে আছে সেই সম্ভাব্য হটস্পটগুলো একটু খুঁজে দেখা যাক। আমাদের দেশে কিন্তু বেশ কিছু জায়গায় জিওথার্মাল শক্তির ভালো সম্ভাবনা রয়েছে। যেমন ধরুন লাদাখের পুগা ভ্যালি, ছত্তিশগড়ের তাতাপানি, গুজরাটের ক্যাম্বে গ্রাবেন, এটা এক ধরনের বসে যাওয়া ভূখণ্ড, আর হিমাচল প্রদেশের মণিকরণের মতো জায়গাগুলো। এগুলোই হয়তো আমাদের দেশের ভবিষ্যতের পাওয়ার হাউস হয়ে উঠতে পারে। একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে, শক্তির ভবিষ্যৎ কিন্তু আমাদের পায়ের নিচেই চাপা পড়ে আছে। আসল চ্যালেঞ্জটা একে খুঁজে বের করা নয়, বরং বুদ্ধিমত্তার সাথে একে আনলক করা, এর ঠিকঠাক ব্যবহার করা। এটাই আজকের আলোচনার মূল কথা। দেখুন, জিওথার্মাল এনার্জি শুধু বইয়ের একটা চ্যাপ্টার নয়, এটা আসলে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ আর ক্যারিয়ারের একটা ব্লুপ্রিন্ট। ভারতের এনার্জি সংকট মেটাতে এই শক্তি এক বিরাট ভূমিকা নিতে পারে, আর এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার দায়িত্ব কিন্তু আগামী দিনের ইঞ্জিনিয়ারদের কাঁধেই থাকবে, মানে আপনাদের মতো মানুষদের কাঁধে। তাহলে শেষ প্রশ্নটা রইল আপনাদের ভাবনার জন্য। ভারতের ভবিষ্যৎ শক্তির চাহিদা মেটাতে আমাদের এই প্ল্যানেটারি প্রেশার কুকার কতটা কাজের হতে পারে বলে মনে হয়? এটা নিয়ে অবশ্যই ভাববেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।